বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে র্যাবের হেলিকপ্টার থেকে গুলি বর্ষণে একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সহায়ক ফিরোজ তালুকদারের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসানের আদালতে মামলার আবেদন করেন নিহতের স্ত্রী রেশমা সুলতানা। এদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। মামলার অপর আসামিরা হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। কোটা আন্দোলন চলাকালে সাংবাদিক তাহির জামান নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আরও ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। রাতে রাজধানীর নিউ মার্কেট থানায় মামলাটি দায়ের করেন নিহত সাংবাদিকের মা। মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতাকে উদ্দেশ্য করে পুলিশ গুলি ছোড়ে। ঘটনার এক পর্যায়ে একজন ধানমন্ডি আইডিয়াল কলেজের কয়েক ফুট দূরত্বে তাহিরের মরদেহ পড়ে থাকতে দেখেন। অনবরত গুলি ছুটতে থাকায় তাহিরের মরদেহ হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। যাত্রাবাড়িতে আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ যাওয়া আরেক পুলিশের ছেলে নিহতের ঘটনায় ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন সহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইমাম হোসেনের পরিবার। ইমাম রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের জ্যেষ্ঠ উপপরিদর্শক মোহাম্মদ ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহমদের আদালতে নিহত শিক্ষার্থীর মা মোসাম্মদ পারভিন আক্তার এই মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। গত ২০ জুলাই যাত্রাবাড়ি এলাকায় আন্দোলনে অন্য সবার সাথে অংশ নেয় শিক্ষার্থী ইমাম হোসেন সহ তার বন্ধুরা। ভিডিও ফুটেজে দেখা যায় অল্প দূরত্ব থেকে নিরস্ত্র ইমাম হোসেনের উপর গুলি চালায় পুলিশ। সেখানে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানার ওসি নিজেও। বিজেপি হাসপাতালে সহিংসতায় আহতরা বিশ্বমানের চিকিৎসা পাচ্ছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর পিলখানা বর্ডার গার্ড হাসপাতালে আহত বিজেপি সদস্য ও শিক্ষার্থীদের খোঁজ খবর নিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, আহতদের সবাই ভালো আছেন। তাদের সুচিকিৎসা নিশ্চিতে সরকারের পাশাপাশি সবাইকে নিজ নিজ জায়গা থেকে পাশে থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বজনও যারা আছে তাদেরও এখান থেকে লুক আফটার করা হচ্ছে এবং তাদের খাওয়া দাওয়া এবং তাদেরও বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে যারা তাদের সাথে অ্যাটেন্ডেন্স আছে। প্লাস এরা 22 না 23 জন পেশেন্ট মানে যারা এই হসপিটালে অথরাইজ না বাট সিভিল তাদের নিয়ে আসছে। এর মধ্যে ছাত্র রয়েছে এবং বিভিন্ন পেশায় কর্মরত লোক তাদেরও এখানে আনা হয়েছে। ডিজি মহোদয় আমার এখনও বললো যে ওনারা আরও হয়তো কিছু পেশেন্ট এখানে আনবে। এখানকার পরিবেশও যেরকম সুন্দর, এখানে ট্রিটমেন্টের ব্যবস্থা খুব ভালো। এখানে ডাক্তার যারা আছে খুবই নামি দামি ডাক্তার এবং তারা খুব ভালোভাবে তাদের কেয়ার নিচ্ছে। তো আপনারা সবাই দোয়া করবেন। আর আপনাদের কাছে হলো আমার একটা বড় অনুরোধ, এই হসপিটালগুলিতে আপনারা যত কম যান, যেহেতু যদি ইনফেকশন হয়ে যায়, ইনফেকশন কিন্তু এই ভিজিটের থেকে বেশি ছড়ানোর সম্ভাবনা থাকে। তো আপনারা একটুখানি পেশেন্টের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। 10 জেলা পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদেরকে বিভিন্ন রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়। একই প্রজ্ঞাপনে সিলেটের আরেক উপপুলিশ কমিশনারকে রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এদিকে বাংলাদেশ পুলিশের 12 উপপুলিশ মহাপরিদর্শক এবং 11 পুলিশ সুপারকে রদবদল করা হয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মাহাবুর রহমান শেখ।
বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের সময় ব্যাপক সহিংসতা, প্রাণহানি এবং হতাহতের ঘটনায় জড়িতদের বিচার চায় জাতিসংঘ। একই সঙ্গে সহিংসতা, প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের জবাবদিহির মুখোমুখি করা দরকার বলেও মন্তব্য করেছে সংস্থাটি। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে দেওয়া বিবৃতিতে এবং সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। চিঠিতে বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনা এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন তিনি। We've been speaking about accountability since the beginning of this particular crisis. There will need to be accountability for the violence, for the loss of life, and for all violations of human and political rights. সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর রাজধানীর বনানীর প্রিয় প্রাঙ্গণ ভবনে রাতভর অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মধ্যরাত থেকে ভবনটিতে অভিযান শুরু করেন সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা। অভিযানের সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রাতভর অভিযানে ভবনের ভেতর থেকে বেশ কয়েকটি ভল্ট জব্দ করা হয়। এছাড়া একটি অস্ত্র ও 50 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় ছাত্র জনতার আন্দোলন দমাতে বিপুল সংখ্যক অর্থায়ন এই ভবনটি থেকে যায় বলে অভিযোগ করেন নূর। আমাদেরকে যারা তথ্যটা দিয়েছিল তারা গতকালকেও প্রশাসনকে তথ্যটা দিয়েছিল, কিন্তু আমি আজকে যখন কর্তৃপক্ষের সাথে কথা বলি তারা তখনই বলেছিল গতকালকেও সারিনার সামনে এ ধরনের একটা অভিযোগ ছিল, সেটি ভুয়া ছিল, তারা অভিযান চালায় নাই। তার মানে কেউ এটাকে আপনার আড়াল করার জন্য আসলে অভিযানটি চালাতে দেয় নাই। কিন্তু আজকে যখন অভিযান চালাচ্ছে আমরা তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে নগদ অর্থসহ বিভিন্ন বল লকার উদ্ধার করা হচ্ছে। প্রায় 48 ঘন্টার মতো সময় দেওয়া হলো যে তাদের এইগুলো সরানোর জন্য বা এই আলামত মুছে ফেলার জন্য। সুতরাং এই ঘটনার এই গাফিলতি কিংবা এই ঘটনাগুলো লুকোচুরি ধামা চাপা দেওয়ার সাথে যারা জড়িত তাদের আমরা তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি। বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সাথে সম্পর্ক দৃঢ়তর হবে, পারস্পরিক বিশ্বাসের মাধ্যমে সম্পর্ক এগিয়ে যাবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। ফখরুল বলেন, চীন আধিপত্যবাদে বিশ্বাস করে না, তারা সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে কথা দিয়েছে। অন্যদিকে ইয়াওয়েন বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে, অন্তর্বর্তী সরকারকে যে কোনো সাহায্য করতে প্রস্তুত চীন। আজকে আমাদের ডক্টর মঈন খান ভাইস চেয়ারম্যান, আমরা যেটা মনে করি যে চীনের বাংলাদেশের জনগণের প্রতি তাদের যে কমিটমেন্ট, তাদের প্রতিশ্রুতি, তাদের ডেভেলপমেন্টের জন্য, একই সঙ্গে তারা পরিষ্কার করে বলেছেন যে তারা আধিপত্যবাদে বিশ্বাস করেন না। বাংলাদেশের ভূ রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে চীন সবসময় বাংলাদেশের জনগণের পাশে থাকবে, এই প্রতিশ্রুতি আগেও দিয়েছেন, এখন দিচ্ছেন। অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে বিসিবির জরুরি সভা থেকে এ তথ্য জানা গেছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি নির্বাচিত হয়েছেন। 2012 সালে সভাপতি মনোনয়ন এবং 2013 সালের নির্বাচনের পর এই আসনে বসেন তিনি। এছাড়া সহসভাপতিও আজকের বৈঠকে নির্বাচিত করা হতে পারে। সকাল 11টায় এই বৈঠক শুরু হয়, যেখানে উপস্থিত আছেন সব পরিচালক। সরকার পরিবর্তনের পর এটাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম বোর্ড সভা। এই মুহূর্তে আপনারা তিনটা, আমাদের মিডিয়া ম্যানেজার বলছে 3টার সময় আমি কথা বলবো, যত কোয়েশ্চেন আপনারা বেটার প্রিপেয়ার্ড আসতে পারবেন। 3টার সময় স্টেডিয়ামে যান, কেন এখানে আপনারা কেউ কেউ আসছেন, কেউ কেউ আসে নাই। তো এই জন্য আমার মনে এটা সবার জন্য একটা ফেয়ার গেম হবে যদি আমরা স্টেডিয়ামে আসি। তো আমি এখানে যাবো, সবাই জানি কি না
এটা একটা প্রোটোকল আছে, বলছে সিইও এখান থেকে নিয়ম আছে, আমরা আমাদের প্রেস কনফারেন্সটা ইয়েতেই করবো, আমাদের যে মিডিয়া সেন্টার বিসিবিতে, ঠিক আছে। এখানে আমাদের অ্যাডভাইজার সাহেব বলেছে যে এখানে কোনো প্রেস কনফারেন্স করা যাবে। দর্শক, এ বিষয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এসএম আরিফ। আরিফ, প্রায় দীর্ঘ 1 যুগ পর বিসিবির সভাপতি পদে আসছে পরিবর্তন, তো সবকিছু নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? আমাতুল, ইতিমধ্যে আপনার মাধ্যমে দর্শকরা জেনে গিয়েছে যে বিসিবির যে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ। তিনি সাবেক অধিনায়ক এবং সাবেক প্রধান নির্বাচকও। তিনি দীর্ঘদিন ধরেই কিন্তু ক্রিকেটের সাথে কাজ করেছিলেন। মাঝখানে তিনি পদত্যাগ করেছিলেন প্রধান নির্বাচকের পদ থেকে। এরপর থেকে কিন্তু আসলে ক্রিকেটের বোর্ডের সাথে তিনি আসলে সম্পৃক্ত ছিলেন না। তবে আবারও যেটি আজকে যে জরুরি বোর্ড মিটিংটি হয়েছে সচিবালয়ে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কক্ষে, সেখানে আসলে তাকে এনএসসি থেকে মনোনীত করে পরিচালক পদে মনোনীত করে তারপর কিন্তু যারা পরিচালকগণ রয়েছেন তাদের সর্বসম্মতিক্রমে তিনি বিসিবির যেই সভাপতির পদ তিনি সেই পদে আদিষ্ট হন। এবং এর আগেই কিন্তু সেই সভা থেকে নিশ্চিত করা হয় সাবেক যে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন, তিনি দীর্ঘ প্রায় 1 যুগের মতো এই পদে ছিলেন। তিনি তার যে পদত্যাগপত্র তিনি ইমেইলের মাধ্যমে বিসিবিকে জানায়। কিছুক্ষণের মধ্যেই আসলে আমরাই এখন আছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। কিছুক্ষণের মধ্যেই নতুন যে সভাপতি, বিসিবি সভাপতি ফারুক আহমেদ, তিনি এই গণমাধ্যমের সাথে তিনি কথা বলবেন এবং তার ভাবনা ক্রিকেটকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যায়। জানেন যে একটি ক্রান্তিকাল চলছে বিসিবি না শুধু বাংলাদেশে একটি ক্রান্তিকাল অববাহিত হয়েছে। গণ আন্দোলনের শিক্ষার্থীদের গণ আন্দোলনের মুখে কিন্তু সরকার পতন হয়েছে এবং তারপর থেকে সরকারের বিভিন্ন পদ থেকে কিন্তু আসলে যারা প্রধান রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, কেউ কেউ পদত্যাগ করেছেন। সেই ধারায় আসলে যে স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠান বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেখানেও একটি পরিবর্তন আসার কিন্তু গুঞ্জন আগে থেকেই শোনা গিয়েছিল। যেহেতু বিসিবির সাবেক যে সভাপতি নাজমুল হাসান পাপন, তার কিন্তু আসলে কোনো খোঁজ মিলছিল না। সেই যে সংকটটা সৃষ্টি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ কি হবে এবং এই যে সংকটকালীন সময় পার করছেন, কোনো সিদ্ধান্ত নিতে হলে বিসিবির সভাপতি যে প্রধান থাকেন তার একটি অবস্থান থাকে, সেই সব কিন্তু আসলে থমকে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। এবং সে কারণেই আসলে এই যে সংকটময় পরিস্থিতি, এই কারণে আসলে জরুরি একটি বোর্ড মিটিং ডাকা হয় বিসিবির পক্ষ থেকে। আমরা দেখেছি সেই বোর্ড মিটিংয়ে আসলে 8 জন পরিচালক সেখানে ছিলেন এবং পাশাপাশি এনএসসি থেকে যে 2 জন পরিচালক রয়েছেন তাদের জায়গায় কিন্তু নতুন 2 জন পরিচালক আসলে এসেছেন। সেখানে ফারুক আহমেদ এবং আরেকজন নাজমুল আহমেদ ফাহিম, এবং এই 2 জন মিলে 10 জন পরিচালক কিন্তু আমরা দেখেছি সেই মিটিংয়ে ছিলেন। তারপরে এই মিটিংয়ের মধ্যেই কিন্তু আসলে এই যে বিসিবি প্রধান কে হবেন সেটি বিষয়ে আসলে কণ্ঠভোট হয়। সেখানে আসলে সবাই আসলে সম্মতি দেন যে বিসিবির সভাপতি হচ্ছেন ফারুক আহমেদ। তারপরেই তিনি আসলে এই পদে আদিষ্ট হচ্ছেন। আজকে যে প্রেস কনফারেন্সটি কিছুক্ষণ পরে এই নতুন সভাপতি গণমাধ্যমের সাথে বলবেন, সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আসলে সেখান থেকে আসলে তার প্রতিক্রিয়া জানা যাবে যে আসলে তিনি এই পদে বসে আসলে কিভাবে সামনে এই বোর্ডকে বা ক্রিকেটকে এগিয়ে নেবেন। জানেন যে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছিল যে এই গত যে মেয়াদগুলোতে বিসিবি সভাপতিগণ বা বিসিবি পরিচালকগণ রয়েছিলেন বা বিসিবির কার্যনির্বাহী কমিটি রয়েছিলেন, সেখানে আসলে অন্যান্য নানা দুনিয়ম অনিয়ম এবং বাংলাদেশ ক্রিকেটের যে জাতীয় দলের পারফরমেন্স সব কিছু আসলে একটা সময় আমরা দেখতে পাচ্ছিলাম যে নিচের দিকে নেমে আসছিল। সে সব মিলিয়ে আসলে একটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং সামনে ক্রিকেটের ভবিষ্যৎ কি হবে সেই বিষয়টি আসলে এখনই নতুন যে বোর্ড আছে সেটি আসলে সিদ্ধান্ত নিতে পারবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিসিবি থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী এসএম আরিফ। 2012 সাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন নাজমুল হাসান পাপন। আরও 1 বছরের বেশি সময় মেয়াদ ছিল তার। তবে রাজনৈতিক পট পরিবর্তনে সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন তিনি। গত 12 বছরে নাজমুল হাসান পাপন ছিলেন নানা কারণে সমালোচিত। তার কিছুটা অংশ তুলে ধরছেন আতিকুর রহমান তিতাস। 2012 সাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন নাজমুল হাসান পাপন। আরও 1 বছরেরও বেশি সময় মেয়াদ ছিল তার। তবে রাজনৈতিক পট পরিবর্তনে সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। বর্তমান সভাপতি ফারুক আহমেদ।
গত 12 বছর নাজমুল হাসান পাপন ছিলেন নানা কারণে আলোচিত সমালোচিত। চন্দ্রিকা হাতুড়ে সিংহকে দ্বিতীয় মেয়াদে ফিরিয়ে নিয়ে এসেছিলেন নাজমুল হাসান পাপন, অথচ প্রথমবার দায়িত্বে থাকার সময় বিতর্কিত ছিলেন লঙ্কান এই কোচ। ফিরে আসার পর আরও তলানিতে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। তার মেয়াদেই শুধু রাজনৈতিক কারণে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম পরিত্যক্ত করে রাখা হয়। টেস্ট ভেন্যু খুলনা ও ফতুল্লা স্টেডিয়ামও পরিত্যক্ত, অথচ হাজার কোটি টাকা ব্যয়ে উদ্যোগ নেওয়া হয় পূর্বাচল শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণের। এজন্য অস্ট্রেলিয়া ভিত্তিক প্রতিষ্ঠান পপুলাসকে পরামর্শ ফি দেওয়ার কথা ছিল ৭৬ কোটি টাকা। তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেটের এন্ট্রি ফি 2014 সালে 1 লাখ টাকা থেকে করা হয় 5 লাখ টাকা। 2022 সালের আগেও প্রিমিয়ার লিগের সেরা 6 দল পেত 2টি করে কাউন্সিলরশিপ, এখন সবারই কাউন্সিলরশিপ 1টি করে। বঙ্গবন্ধু বিপিএল এর নামে 2019 সালে 80 কোটি টাকা খরচ করে বিসিবি। করোনার জন্য 2020 সালে মুজিব বর্ষ উদযাপনের বিশাল আয়োজন থেকে সরে এলেও ক্রিকেট সেলিব্রেটস মুজিব 100 নামে অনুষ্ঠান করে বিসিবির খরচ 20 কোটি টাকা। এছাড়া এক যুগে ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলকে একটা কাঠামোতেও দাঁড় করাতে পারেননি পাপনের নেতৃত্বাধীন বোর্ড। পাপন আলোচিত ছিলেন নিজের বাড়ির গ্যারেজে সংবাদ সম্মেলন করার জন্য। 2022 সালের মে মাসে তার বাড়িতে নেতৃত্ব ছাড়েন মমিনুল হক। এমনকি তামিম ইকবালের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও আসে বিসিবি সভাপতির বাড়ি থেকে 2023 সালের আগস্ট মাসে। 2022 সালে 7টি বিভাগ হতে জেলাগুলোর ক্রিকেটের সব ধরনের কার্যক্রম রাখার জন্য আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠন হলেও কার্যক্রম শুরু করতে পারেনি তারা। খেলোয়াড়দের ব্যক্তিগত কথাও মিডিয়ায় বলতেন পাপন। একাদশ নির্বাচনের কাজটা করেন অধিনায়ক, কোচ আর টিম ম্যানেজমেন্টের, কিন্তু সেখানেও হস্তক্ষেপের অভিযোগ রয়েছে পাপনের বিরুদ্ধে। বছরের পর বছর একই অডিট প্রতিষ্ঠানকে দিয়ে অভ্যন্তরীণ নিরীক্ষা করিয়েও বিতর্কিত হয়েছেন পাপন। বাজে উইকেট, নিম্নমানের বলে খেলা আর পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ে ঘরোয়া ক্রিকেটে নিম্নমানের জন্য পাপন দায়ী বলেও মনে করেন অনেকে। নাজমুল হাসান পাপন দায়িত্বে ছিলেন টানা 12 বছর। অভিযোগ রয়েছে পছন্দের কাউন্সিলরদের কাউন্সিলরশিপ দিয়ে অনেকটা সাধারণ নির্বাচনে বারবার জয়ী হয়েছেন তিনি। 12 বছর ক্ষমতা আঁকড়ে থাকাটাই ছিল তার সবচেয়ে বিতর্কিত বিষয়। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় 1.5 মাসের ব্যবধানে তৃতীয় দফায় বন্যার পানিতে ডুবেছে জনপদ। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17টি ভাঙন অংশে পানি প্রবেশ করে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। বন্যার পানিতে তলিয়ে গেছে ফসলি জমি, রাস্তাঘাট সহ পুকুরের মাছ। উপজেলার অভ্যন্তরীণ বিভিন্ন সড়কে পানি থাকায় বন্ধ রয়েছে সব ধরনের যোগাযোগ। ওইখান থেকে উজানে পানি আসার কারণে আগের বার যেরকম বন্যা হয়েছিল তখন মনে করেন যে বাঁধ ভেঙে গেছিল। ওই বাঁধটা সংস্কার করা না হওয়ার কারণে এখন দেখা গেল যে বৃষ্টি গ্রামের উপরে এদিকে আবার নতুন করে প্লাবিত হয়েছে। 7:30 বাজে উঠে আমি পাতিল দুইয়ের এই টাইমে আমি কান্না শুরু করছি, ঘরে ভাঙ্গি ভাঙ্গি পড়ে যান। পানি মানে এমন ভাবে উঠতে আর রক্ষা করার ইয়া নাই, জিনিস সব ইয়ে হয়ে গেছে। অনেকগুলো বাঁধ ভেঙে যাওয়ার কারণে কালকে সন্ধ্যা থেকে আর বিকেলেও অনেক পানি বের হয়েছে। আজকে দেখা যায় আরো পানির পরিমাণ বৃদ্ধি হয়ে গেছে। এখন গতিয়া গাং, তারপর ওইদিকে উত্তর পাশে ফুলগাজী উপজেলাতে অনেকগুলো বাঁধ ভেঙে যায়। তো এটা আমরা চাচ্ছি যে স্থায়ীভাবে এটা ভালোভাবে কাজ করা হোক। শিক্ষার্থীদের রং তুলির ছোঁয়ায় দৃষ্টিনন্দিত হচ্ছে ফেনীর সড়কগুলোর দেয়াল। দীর্ঘদিন ধরে অযত্নে অবহেলায় পড়ে থাকা ঐতিহ্যবাহী স্থাপনাগুলো শিক্ষার্থীদের রং তুলির ছোঁয়ায় ফিরে পেয়েছে প্রাণ, সেজেছেন নতুন রূপে। শিক্ষার্থীরা বলছেন তাদের হাত ধরেই নতুন বাংলাদেশকে চিনবে বিশ্ব, তারা গড়বেন বৈষম্যহীন রাষ্ট্র। প্রতিনিধি আমিন চৌধুরীর তথ্যচিত্রে জুবাইর রহমানের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগে ফেনী শহরের বিভিন্ন এলাকার দেয়ালে দেয়ালে ছিল রাজনৈতিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী পোস্টার। এখন দেয়াল জুড়ে নান্দনিকতা। দেয়ালে পোস্টার সরিয়ে নতুন করে ফেনীকে দৃষ্টিনন্দন করে সাজাচ্ছেন শিক্ষার্থীরা। শহরের ট্রাঙ্ক রোড, মহিপাল, হাসপাতাল মোড়, ফেনী সরকারি কলেজ সহ নানা সড়কের দেয়ালগুলোতে ছাত্র আন্দোলনের নানান স্মৃতি। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়, অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রত্যাশা তুলে ধরেছেন তারা। কোথাও স্বাধীন বাংলার পতাকা হাতে, কোথাও নিপীড়নের ছবি, কোথাও আবার আবু সাইদ কিংবা মুগ্ধর পানি। ছাত্র জনতার আন্দোলনকে ঘিরে রক্তাক্ত জুলাইকে হাতের তুলিতে ফুটিয়ে তুলেছে দেয়ালে দেয়ালে। কাদের কারণে স্বাধীন হয়েছে আমরা সেটাকে তুলে ধরছি এবং তাদের এগুলা হচ্ছে স্মৃতি হিসেবে আমরা দেওয়ালের মধ্যে আঁকছি। যেভাবে ওদেরকে মারা হয়েছে, ওদের যে চিত্রটা ছিল তখন, সেই চিত্রটা আমরা সবার মাঝখানে তুলে ধরছি। অসাম্প্রদায়িক বাংলাদেশে বৈষম্য দূর করার জন্য আমরা
বিভিন্ন আন্দোলনের চিত্র বা বিভিন্ন ভয়াবহ চিত্র এঁকে মানুষের মাঝখানে একটা মেসেজ দিতে চাচ্ছি। বিবেক, তুমি জাগ্রত হও, আমরা এই মেসেজটা মানুষের কাছে পৌঁছে দিতে চাচ্ছি না। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ। বলছেন, শিক্ষার্থীদের হাত ধরেই দেশ হবে সোনার বাংলাদেশ। দেওয়ালে আগে ছিল বাণিজ্যিক কতগুলা বিজ্ঞাপন, ওই বিজ্ঞাপন দ্বারা তার ব্যক্তি স্বার্থ ছিল, এখানে দেশের স্বার্থ। ফেনীতে একটা নতুন রূপ দেখা দিচ্ছে, ভালো লাগতেছে আমাদের কাছে, সবার কাছে। তারা ওয়ালের মধ্যে যে গ্রাফিতি গুলা করছে, আমার মনে হয় এগুলো থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত। নতুনদের হাত ধরে গড়ে ওঠা নতুন বাংলাদেশকে চিনবে বিশ্ব, গড়ে তোলা হবে বৈষম্যহীন রাষ্ট্র, এমনটাই প্রত্যাশা সকলের। বৈষম্য মুক্ত একটি সুন্দর সমাজ নির্মাণের জন্য আমাদের ছাত্র জনতা যে আন্দোলন করেছে, তারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আমরা চাই তাদের রক্ত যাতে বৃথা না যায়। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। সংবাদ শেষ করব নৌকার হাটের খবর দিয়ে। ফরিদপুরের ভাঙায় চাহিদা বাড়ে নৌকার। চাহিদাকে মাথায় রেখে এলাকার নৌকা তৈরির কারিগররাও ব্যস্ত হয়ে ওঠে নৌকা তৈরিতে। ভাঙায় জমে উঠেছে শতাধিক বছরের পুরনো নৌকার হাট। ক্রেতা বিক্রেতায় মুখরিত নৌকার হাটে এবার বেচা বিক্রিও বেশ ভালো। প্রতিনিধি সরওয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। শরৎকালে হঠাৎ পানি বাড়ছে নদ নদী আর খাল বিলে, তাই জলের ভাসানে যেতে তৈরি করা হচ্ছে সারি সারি ডিঙ্গি নৌকা। সপ্তাহে 2 দিন নৌকার এই হাট বসে ফরিদপুরের ভাঙায়। শত বছরের ঐতিহ্যবাহী হাটে নৌকা কিনতে ভাঙা উপজেলার বিভিন্ন অঞ্চলের লোক ছাড়াও আশপাশের নগরকান্দা, সদরপুর ও মকসুদপুর থেকে আসেন ক্রেতা বিক্রেতা। কিষাণ বাজার নিয়ে নিজেরাই তৈরি হাটে না বিক্রি করে, হাটে না মাল তো বিক্রি করতে পারতেছি না, পানির কারণে, পানি নাই, এই কারণে আমরা বিক্রি করতে পারতেছি। 13টা আছে, একটা বিক্রি করছি আজকে 3400 টাকা, এখন একটু কম দাম, আগে বাড়তি ছিল। আগে মোটামুটি ভালো চলতো, কিন্তু আজকের হাটটা খুব মন্দা গেছে, কাস্টমার কম। স্থানীয়ভাবে এই নৌকাকে বলা হয় ডিঙ্গি। মেহগনি, করই, আম, চম্বল আর রেন্টি গাছের কাঠ দিয়ে তৈরি করা হয় এক একটি নৌকা। নৌকা প্রকারভেদে বিক্রি হয় 4000 থেকে 15000 টাকা পর্যন্ত। একটা 5000 টাকা, 6000 টাকা, বিভিন্ন আইটেমের নৌকা আছে আর কি, যে যেটা নিয়ে হয়। এখানে লাগবে চলতো 50 খান 100 পিস, এই জায়গা চলে 20 পিস, 25 পিস, 30 পিস, মানে ঠেকাঠেকি অবস্থায়। ঐতিহ্যবাহী এই হাটে সপ্তাহে নৌকা ওঠে 3 থেকে 4 শতাধিক। টানা 4 মাস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই হাটের বেচাকেনা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেশের ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।